হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার থেকে অঙ্কের যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে ডিস্ট্রিক্টগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা 169 পেজের যে সেটটি রয়েছে সেই সেটের সমস্ত 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভীষণ উপকারে লাগবে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ডিটেল বলে দিব। সবাইকে বলবো খাতা পেন নিয়ে বসবে, টেস্ট পেপারটা নিয়ে বসবে এবং প্রশ্নগুলো দেখো এবং যেগুলো বলছি আমি নোট করে যাও। দেখবে খুব খুব উপকারে লাগবে। পরীক্ষার সময় তোমাদের যে কোনো কোশ্চেন তোমরা সমাধান করতে পারবে, এইটুকু তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখো। নতুন যদি হয়ে থাকো একটা ভিডিও ভালো করে দেখো মন দিয়ে, তারপরে তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, না হলে তোমরা স্কিপ করে যেতে পারো। তো অবশ্যই শুরু করব আজকে আমাদের প্রথম প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো। বলছে কোনো আসল এবং বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত বলে দিয়েছে 25:28 হলে বার্ষিক সুদের হার কত হবে হিসেব করে লিখতে বলেছে। দেখো, প্রথম কথা হচ্ছে কি, আসল এবং বার্ষিক সমৃদ্ধি মূলের অনুপাত বলে দিয়েছে। তাহলে আসল সবৃদ্ধি মূল মানে কি বলতো? সবৃদ্ধি মূল মানে হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ প্লাস আসল মানেই হচ্ছে সবৃদ্ধি মূল। এইটুকু তোমরা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এবারে বার্ষিক সুদের হার মানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার তোমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো, আসল যদি আমাদের টাকা হয়, তাহলে আসল টাকা হলে আমরা যদি বলি সবৃদ্ধি মূলের অনুপাত, সবৃদ্ধি মূলের অনুপাত মানে কি, P × 1 + R/100 হোল টু দা পাওয়ার n, এটাই হচ্ছে সমান বলে দিয়েছে 25/28। ইয়েস অর নো? তাহলে দেখো, এখান থেকে আমি যদি পি কেটে দিই, তাহলে পড়ে থাকবে 1:1 + R/100 হোল টু দা পাওয়ার n সমান হচ্ছে 25/28। এবারে দেখো, বার্ষিক যেহেতু বলে দিয়েছে, তার মানে এখানে এন কত বলে দিয়েছে, ওয়াক বলে দিয়েছে, তাই না? তাহলে এন এক যদি বলে দেয়, আমি এটাকে লিখতে পারি 1/1 + R/100 হোল টু দা পাওয়ার এন এর জায়গায় লিখবো আমি 1 সমান কত, 25/28। যদি আমি এটাকে উল্টে দিই, তার মানে উল্টে দিলে কি হবে বলো, 1 + R/100 হোল টু দা পাওয়ার 1 লিখছি না, সমান কত হবে, এইটাকে উল্টেছি, লব হরে নিয়ে গেছি, হর যদি লবে নিয়ে যাই এটাও আমাকে উল্টাতে হবে, 28/25 হবে। ইয়েস অর নো? তাহলে R/100 সমান হবে 28/25 -1। ঠিক, তাহলে R/100 সমান হবে 25 হবে আমাদের লসাগু হবে, আর 28 কত হবে, 28 -25। ঠিক, তাহলে এখান থেকে আমি যদি আর সমান বের করাই, তাহলে এখানে হবে 3/25। এই 100টা এদিকে ভাগ ছিল, এদিকে কি হয়ে যাবে, 100 গুণ হয়ে যাবে, 25×4 100। তাহলে আর সমান পাচ্ছি আমি কত, 12%। তাহলে আমাদের যে বার্ষিক সুদের হার চেয়েছে, মানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, অ্যান্সার হবে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। দেখো, এই কোশ্চেনটা তোমরা যদি বলো যে স্যার সরল সুদে করলেও কি অসুবিধা হতো, অবশ্যই একই জিনিস হতো। সরল সুদ মানে যেহেতু 1 বছরে বলেছে, তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু দুটোতেই কিন্তু সেম হয়। বছরের শেষে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোই কিন্তু একই হয়। যেহেতু 1 বছরের পরে যখন চলে আসবে তখন কিন্তু চক্রবৃদ্ধি সুদ ধীরে ধীরে বাড়তে থাকবে, সরল সুদ কিন্তু ফিক্সড থাকবে, একটা নির্দিষ্ট থাকবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে দেখো অপশন বি হবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2 বলছে √5 + √3 সমান যদি এক্স হয়, তবে √5 - √3 এর মান কত হবে? দেখো, কোশ্চেনটা কিন্তু খুব সহজ, তাই না? একটু যদি মন দিয়ে শোনো, দেখবে √5 + √3 মানে কি বলো, এক্স হবে না? √5 + √3 মানে এক্স হবে। আমি যদি তোমাকে বলি যে এটাকে 1/√5 + √3 করতে, বলবে স্যার হ্যাঁ করতে পারি। কেন করব? উপরে আছে দেখো, এরই √5 + √3 কি আছে বলো তো, এটা কি রয়েছে, অনুবন্ধী করে করণী রয়েছে, তাই না? এর অনুবন্ধী করণী রয়েছে, তার মানে আমি যদি উপর নিচ √5 - √3 দিয়ে গুণ করে দিই, নিচেও √5 + √3 যেমন ছিল থাকবে, সঙ্গে গুণ করেছি কত, √5 - √3 দিয়ে করতে পারি, সমান হচ্ছে বলো 1/x। ইয়েস অর নো? তাহলে উপরে থাকবে বলো √5 - √3 বাই, নিচে দেখো a + b × a - b সূত্রে পড়ে গেছে, মানে a² - b²।
এ স্কোয়ার মানে কত, √5 এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে √3 এর হোল স্কোয়ার সমান হচ্ছে কত 1/x। এ শূন্য, তাহলে উপরে থাকছে √5 মাইনাস √3 বাই √5 এর হোল স্কোয়ার মানে 5 মাইনাস √3 এর হোল স্কোয়ার হচ্ছে 3 সমান 1/x। ওকে, তাহলে দেখো √5 মাইনাস √3, এইদিকে 5 মাইনাস 3 করলে 2 হবে, এই 2টা এদিকে গুণ হয়ে যাবে, তার মানে 2/x হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ অপশান বি হবে এখানে সঠিক উত্তর, অপশান বি। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। কিছু না, জাস্ট অনুবন্ধী করণী দিয়ে উপর নিচ আমি কি করেছি, গুণ করেছি, মানে তোমরা যেটা করণী নিরসন পড়েছো। করণী নিরসন কেন করলাম, সবসময় অঙ্কে তোমরা দেখবে যে কি চাইছে, সেইটা চাওয়াটাকে তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে। আমি দেখতেই পাচ্ছি যে এর অনুবন্ধী চেয়েছে, তার মানে আমি যদি এটাকে 1 করে উপর নিচ √5 মাইনাস √3 দিয়ে গুণ করে দিই, নিচেরটা আমার সংখ্যা চলে আসবে, কারণ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে কিন্তু √5 মাইনাস √3 থেকে যাবে। তাই অ্যান্সার হবে কত বলো, 2/x। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 3। খুব মন দিয়ে শোনো, অঙ্কগুলো দেখবে খুব ভালো লাগবে, এইটুকু তোমাদের আমি বলতে পারি, ভীষণ উপকারে লাগবে। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 3 বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। বলেছে দেখো একটা বৃত্ত রয়েছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, এ বি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। এ বি নিলাম একটা, আর একটা ধরো এরকম সিডি নিলাম, একটা এ বি আর একটা সিডি নিলাম, ঠিক, কোনো অসুবিধা নেই। বলছে এ ও বি 60 ডিগ্রি, এ ও বি, এ ও বি এটা হচ্ছে বলেছে দেখো আমাদের 60 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক। তাহলে বলেছে সিওডি এর মান কত, সিওডি এর মান কত। তাহলে দেখো খুব সহজ অঙ্ক এটা, ভালো করে লক্ষ্য করো এখানে। এটা যদি 60 ডিগ্রি হয়, দেখো এখানে যে ত্রিভুজটা আছে না, এ ত্রিভুজ এ, এটা কিন্তু ও নাম দিই, এ ও বি, ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, এ ও বি এর এটা যদি 30 হয়, এই দুটো কত হবে, বলবে স্যার এটাও তো, এটা যদি 60 হয় এই দুটো কত হবে, বলবে স্যার এটাও তো আমাদের 60 হবে। কেন, কারণ এ ও সমান তো ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ না, এ ও যা হবে ও বি সেমই হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি দুটো সেম হয়, তার মানে কোণ ও এ বি, এই কোণটার সমান হবে কোণ ও বি এ, ঠিক। তার মানে এই দুটো যদি সমান হয়, তাহলে এই দুটোর যোগফল কত, এই দুটোর যোগফল কত, বলবে স্যার এটা যদি 60 ডিগ্রি হয়, এই দুটোর যোগফল হবে আমাদের 120 ডিগ্রি, ইয়েস অর নো। কেন, কারণ তিনটা কোণের সমষ্টি তো আমাদের 180 ডিগ্রি ত্রিভুজের, তাহলে একটা যদি 60 ডিগ্রি হয় সেই দুটোর যোগফল 120 ডিগ্রি হবে। তাহলে আবার এই দুটো যদি সমান হয়, তাহলে 120 ডিগ্রি হতে হলে তাহলে নিশ্চয়ই দুটোকে 60 ডিগ্রি 60 ডিগ্রি হতে হবে, দিলে তো 120 হবে, কারণ দুটো সমান দেওয়া রয়েছে। তাহলে দেখো এই যে ত্রিভুজটা বেরিয়েছে, এই ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজ, মানে এও যা হবে ও বি তাই হবে এবং এ বি তাই হবে, তাহলে সমবাহু ত্রিভুজ। এবারে বলেছে দেখো এ বির সঙ্গে সিডি সমান, বলবে স্যার কেন লিখলেন আপনি এ বির সঙ্গে সিডি সমান। আমি বলবো যে তোমাদের কিন্তু বলে দিয়েছে দেখো যে সমান দৈর্ঘ্যের জ্যা, মানে এ বি যাই হোক না কেন সিডিও কিন্তু তাই হবে, এ বি যাই হবে সিডিও সেম হবে, ঠিক আছে। তাহলে সিডি যদি সমান হয়, তাহলে দেখো সিডির সঙ্গে, নিশ্চয়ই সিডি যদি এবির সঙ্গে সমান হয়, আবার এবির সঙ্গে এবির সঙ্গে এবির সঙ্গে এও এবং ওবি সমান, এবির সঙ্গে এও এবং ওবি সমান, আবার এও যা ওসি তাই, কেন একই বৃত্তের ব্যাসার্ধ, আবার ওডিও তাই। তার মানে সিডি সমান ওসি সমান ওডি, মানে এটাও একটা কি হয়ে যাচ্ছে, সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে কোণ সিওডি, কোণ সিওডি মানে হচ্ছে এই কোণটা, এই কোণটা, তাহলে এটাও কত ডিগ্রি হয়ে যাবে, 60 ডিগ্রি হবে। এটাই হবে আমাদের সঠিক উত্তর। শুধু তোমাদের বলবো যে জাস্ট কোশ্চেন গুলো যেরকম করাচ্ছি আমি, একটু মন দিয়ে শোনো, ঠিক আছে। আর ডেট আমি যেরকম বলছি না, একটু ছোট ছোট করে অ্যান্সার গুলো করে রাখো, মানে নোট করে রাখো, তাতে কি হবে বলো তো, তোমাদের পরবর্তী যদি যে কোশ্চেন গুলো তোমরা সলভ করতে যাবে, যে কোনো কোশ্চেন তোমরা সলভ করতে পারবে, বুঝতে পারছো। কেন, আমি ডিটেলস বলে দিব, শুধু অ্যান্সার বলে যাব না। অঙ্কগুলোকে শেখো, মন দিয়ে বোঝো, তাতেই কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু কোনো কোশ্চেন আটকাবে না, এইটুকু বলতে পারি। তো নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 4 বলেছে
বলছে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ হলে, তাহলে প্রত্যেকটা জিনিস আমরা কি করবো বলতো, দেখে দেখে ছবিটা সুন্দর করে আঁকবো। তাহলে দেখো একটা পোস্ট দেওয়া রয়েছে, বলছে পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য, এর একটা ছায়া মানে এইদিকে ছায়াটা পড়বে, যদি এইদিকে আমার সূর্য থাকে বা কোনো কিছু লাইট থাকে, তাহলে এইখানে পোস্ট থাকলে এইদিকে ছায়া পড়বে। বলছে ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ, মানে হচ্ছে ছায়ার দৈর্ঘ্য যদি আমাদের উচ্চতা যদি আমাদের এক্স হয়, এক্স একক হয়, এটা হবে কত, √3 এক্স একক, একদম সহজ। সূর্যের উন্নতি কোণ কত হবে, সূর্যের উন্নতি কোণ মানে এখানে যদি সূর্য দেওয়া আছে তাহলে আমাকে এই থিটাটা বের করতে বলেছে। তাহলে একদম ইজি কোশ্চেন, দেখো একদম ট্যান থিটা বের করব। ট্যান থিটা কেন বের করবো, কারণ লম্ব দেওয়া আছে, ভূমি পেয়ে গেছি, তাহলে ট্যান থিটা বের করবো। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে এক্স বাই √3 এক্স। তাহলে এক্স বাই √3 এক্স মানে কি, ট্যান থিটা সমান হবে 1/√3, কারণ এক্স এক্স কেটে যাবে। এবারে 1/√3 তোমাদের তো মুখস্থ করতেই হবে, ট্যান কত ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, ইয়েস অর নো। তাহলে থিটা হবে আমাদের কত বলো, 30 ডিগ্রি। তাহলে সূর্যের উন্নতি কোণ হবে কত, 30 ডিগ্রি। আশা করি বোঝাতে পারলাম। অপশান এ হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 30 ডিগ্রি, 4-এর এ। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 5। বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে ঘনক যে দেওয়া রয়েছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস, কর্ণের ডি, এস এবং ডির মধ্যে, তাহলে আমি যদি ধরে নিই যে ঘনকের যে বাহুর দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি এ যদি ধরে নিই, এ একক, তাহলে বলো এখানে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি। বলবে স্যার সমগ্র তলের ক্ষেত্রফল এস সমান হবে আমাদের 6a²। কেন, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²। সূত্রগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা একটা কাজ করবে, প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো একটা পেজের মধ্যে রেডি করে নাও, মানে একটা জায়গায় রেডি করে নাও, দিয়ে রেগুলার তোমরা কি করে প্রত্যেক দিন সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। দেখো, মুখস্থ করে ফেলো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে সেটাকে মনে রাখতেই হবে, যেভাবেই হোক মনে রাখতে হবে। জাস্ট কোশ্চেনগুলো পড়বে, অ্যান্সার করবে, কোনো অসুবিধে হবে না। ঠিক, বোঝা গেছে? তাহলে দেখো এস সমান 6a² পেয়ে গেলাম। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য ডি বলে দিচ্ছে, বললো স্যার কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে √3 ইন্টু এ একক, একদম ঠিক। ঠিক, তাহলে এখান থেকে আমি যদি বলি তোমাকে যে ডি স্কোয়ার কত হবে, বলবে স্যার এটাকে যদি হোল স্কোয়ার করি, এটাও আমাদের হোল স্কোয়ার হয়ে যাবে, মানে 3a² হয়ে যাবে। তবে কেন করলাম তাহলে দেখো, ডি স্কোয়ার সমান 3 ইন্টু এ² এখান থেকে আমি পেয়ে যাব। তাহলে এ² সমান কত হবে, s/6। তাহলে এখানে আমি s/6 বসিয়ে দিব। ঠিক, তাহলে বলেছে দেখো এস এবং ডির মধ্যে সম্পর্ক। এবারে আমাকে দেখতে হবে এখানে কোন সম্পর্কটা কাজে লাগছে। তাহলে আমি পাচ্ছি একটু কাটাকাটি করলে 3 × 2 = 6, মানে ডি² সমান s/2 পাচ্ছি। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে, অপশন ডি, দেখো এখানে সেটাই রয়েছে অপশান কিসে রয়েছে, অপশান ডি তে, ডি² সমান s/2, এটাই হবে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, বলছে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় নির্ণয় করতে বলেছে। তাহলে 1 ও 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমাকে জানতে হবে। তাহলে দেখো, 1 কিন্তু মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যা নয়। তাহলে একের পরে যে সংখ্যাটা রয়েছে 2, এটা কিন্তু মৌলিক সংখ্যা, তাই না? 2, তারপরে হবে 3, তারপরে 5, তারপরে 7, 8 হবে না, 9 হবে না, 10 হবে না। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, 1 থেকে 10-এর মধ্যে মধ্যবর্তী মৌলিক সংখ্যা। এদের গড় বলেছে মানে কি, এদের যোগ করব আমরা। এদের যোগ করলে কত হবে, 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7। গড়ের রুল কি, যতগুলো তোমার সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করবো। দেখো এখানে 1টা 2টো 3টা 4টা রয়েছে, তাহলে 4 দিয়ে ভাগ করে দিব। তাহলে 3 2 5, 5 10, 7 17, 17/4 হবে। কাটাকাটি করলে হবে 4 4 এ 16, 4 2 এ 8, 4 5 এ 20। তাহলে অ্যান্সার হচ্ছে দেখো 4.25, অর্থাৎ 4.25, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিব। তোমাদের কাজ হচ্ছে কি বলতো, শুধু কোশ্চেনগুলো, আমার ভিডিওগুলো দেখা এবং প্র্যাকটিস করা। বারবার প্র্যাকটিস করবে, তাতে দেখবে তোমাদের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আটকাবে না, এইটুকু তোমাদের বলতে পারি আমি। নেক্সট কোশ্চেনে যাব। এবারে দেখো শূন্যস্থান পূরণে আসবো।
শূন্যস্থান পূরণ কি বলেছে? এক ফার্স্ট কোশ্চেন দেখো, 3x² মাইনাস 10x প্লাস m প্লাস 1 সমান 10 0 সমীকরণের একটি বীজ অপরটির অন্যান্য হলে m সমান কত হবে? দেখো, যেই কোশ্চেনটা বলেছে 3x² মাইনাস 10x প্লাস m প্লাস 1, এইটা বলে দিয়েছে, এইটা সমান 0 বলে দিয়েছে, বলছে একটি বীজ অপরটির অন্যান্য হলে। তার মানে একটা যদি আমি আলফা ধরি, বলবে স্যার আর একটা 1/আলফা হবে, অন্যান্য কি তো বলেছে, বলছে এম এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম কথা বলো এখানে, আমরা যে বীজদ্বয়ের 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 গুণফলের সূত্র কি জানি? বলবে স্যার বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে আমাদের সি বাই এ। বলবে সি কি এ কি? যদি আমি তোমাকে বলি স্ট্যান্ডার্ড ফর্ম ax² প্লাস bx প্লাস সি সমান 0, এটাই হচ্ছে সমীকরণের অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একদম স্ট্যান্ডার্ড ফর্ম, যেটা সাধারণ ফর্মুলা বলা হয়। তার মানে এখানে দেখো, এই দুটোর মধ্যে আমি যদি তুলনা করি, একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে এ মানে হচ্ছে এখানে 3, তাহলে এ সমান কত হচ্ছে বলো? এ হচ্ছে 3 হবে। আচ্ছা, বি সমান দেখো এখানে -10 হচ্ছে, তাহলে বি জায়গায় আমাদের -10 হবে। সি কত হবে? সি হবে n+1। ঠিক, তাহলে গুণফল মানে কি? একটা বীজ অপরটার যদি আমাদের অন্যন্য হয়, তাহলে আলফা ইন্টু 1/আলফা সমান সি, সি মানে কত? এম প্লাস 1, তাহলে m+1/a, এ মানে কত পেয়েছি আমি? 3 পেয়েছি, এটা হবে। তাহলে এ যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে m+1 সমান এখানে 1 আছে, 3 একে 3, তাহলে m সমান হবে বলো 3 - 1, মানে m হচ্ছে 2 হবে অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। তাহলে m এর মান কত হবে? m এর মান হবে আমাদের 2। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নিব একবার। বলছে দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার ড্যাশ থাকে। তাহলে দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতি বছর বার্ষিক সুদের হার কি থাকবে? অপরিবর্তিত থাকবে। কেন? কেন দেখো, প্রতি বছর মানে অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু এখানে বলেছে প্রতি বছর বার্ষিক সুদের হার কিন্তু কি থাকবে? দুয়ের দাগের অ্যান্সার, দুয়ের দাগের অ্যান্সার কি হবে? যদি এখানে সরল সুদ বলতো তাহলে প্রতি বছর কিন্তু আমাদের, আমি যদি বলি এখানে দেখো কোশ্চেনটা একটু কেমন দিয়েছে একবার আমি বলে দিই। কোশ্চেনটা কিন্তু তোমাদের কনফিউজ করতে পারে, বলবে স্যার এখানে আমাদের প্রতি বছর মানে এক বছরে তো চক্রবৃদ্ধি সুদ একই হয়, সরল সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদ একই হবে, কিন্তু দ্বিতীয় বছরে কিন্তু এখানে কি হবে বলতো? চক্রবৃদ্ধি সুদ যা হবে, দ্বিতীয় বছরের শেষে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বেড়ে যাবে। কেন? কারণ আসলের সঙ্গে সুদটা অ্যাড হয়ে যায়, দিয়ে তার উপরে আবার পার্সেন্টেজ বসে আমাদের সুদ হিসেব করা হয়, মানে সরল চক্রবৃদ্ধি সুদের হার বসে হিসেব করা হয়। তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি এখানে, যে যেই টাকাটা সবৃদ্ধি মূল হচ্ছে মানে সুদ প্লাস আসল হচ্ছে, সেটা পরবর্তী বছরের শুরুতে আসল হয়ে যাবে। তার মানে কিন্তু সেই আসলের উপরে যখন আমি পার্সেন্টেজ বসাবো, চক্রবৃদ্ধি সুদের হারটা আমি পার্সেন্টেজে বসাবো, তখন কিন্তু সুদটা কিন্তু আগে যা ছিল বেশি হবে। কেন? কারণ সুদ আসল যোগ হয়ে তো আসল হয়ে গেছে পরবর্তী বছরে। তাহলে দেখো, প্রতি বছর বার্ষিক সুদের হার কিন্তু অপরিবর্তিত থাকবে। কোশ্চেনটা কিন্তু তোমরা একটু যেন গুলিয়ে না ফেলো। বর্তিত, চক্রবৃদ্ধি সুদের হার অপরিবর্তিত থাকবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ চেঞ্জ হবে, মাথায় যেন থাকে, গুলিয়ে যেন না যায়। হার একই তো, ধরো r% হারে চক্রবৃদ্ধি সুদ সেটা তো সেম থাকবে, কিন্তু যদি বলে যে এখানে চক্রবৃদ্ধি সুদ কিরকম পরিবর্তিত হবে, তুমি বলবে হ্যাঁ পরিবর্তিত হবে, মানে বৃদ্ধি পাবে। ঠিক, বা হ্রাস পেলে হ্রাস পাবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের হার সব বৃদ্ধি পাবে। ঠিক, তার মানে বার্ষিক সুদের হার অপরিবর্তিত থাকবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদটা ধীরে ধীরে বাড়তে থাকবে। ক্লিয়ার হয়েছে? একদম যেন এগুলো কনফিউশন না হয়, অপরিবর্তিত মানে একই থাকবে আর এর মান। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 3। দেখো, একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব, সরি, একটি বৃত্তের একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব ড্যাশ একক হয়। দেখো ছবিটা আগে এঁকে ফেলি আমরা, বৃত্তের কেন্দ্র রয়েছে, বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব দেখো, কেন্দ্র থেকে ব্যাস,
তাহলে কেন্দ্র থেকে ব্যাসই তো নিজেই তো তোমার কেন্দ্র দিয়ে গেছে, তাহলে কেন্দ্র থেকে আবার ব্যাসের লম্ব দূরত্ব কত হবে? তুমি বলবে স্যার এখানে অ্যান্সার হবে 0। অ্যান্সার হবে 0। আশা করি বোঝাতে পারলাম। লম্ব দূরত্ব কোথায়? তাহলে 0 একক হবে। কত একক হবে? 0 একক। পি ও কিউ পরস্পর পূরক হলে সাইন পি সমান কত হবে? আচ্ছা দেখো, কত সুন্দর বসে, পি ও কিউ পরস্পর পূরক মানে পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি। পূরক মানে কি? 90 ডিগ্রি। সম্পূরক মানে বলবে স্যার 180 ডিগ্রি। কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে পি সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কিউ। 90 ডিগ্রি মাইনাস কিউ লিখতে পারি। তাহলে দেওয়া রয়েছে এখানে সাইন পি, তাহলে সাইন পি মানে সাইন 90 ডিগ্রি মাইনাস কিউ। সাইন 90 মাইনাস কিউ মানে কি বলো? বলবে স্যার কস কিউ। হ্যাঁ কি না? তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে কি? কস থিটা। তাহলে অ্যান্সার হবে কি আমাদের? কস কিউ। ওকে, আনসার হবে কস কিউ। cos কিউ। নেক্সট কোশ্চেন নাম্বার, কোশ্চেন নাম্বার 5। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কি হবে? অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ। তাহলে আমি তো, আমার কাজ হচ্ছে কি অ্যান্সার বলা নয়, আমার কাজ হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যে কেন হচ্ছে। প্রত্যেকটা জিনিস কারণ বুঝতে হবে, তাই না? আমি অ্যান্সার বলে চলে যাব যে এখানে অ্যান্সার হবে কি বলতো? স্থূলকোণ হবে। স্থূলকোণ হবে। তাহলে কি করে এলো সেটা তো আগে জানতে হবে। শুধু স্থূলকোণ বললে হবে না, কোশ্চেন ঘুরালে কি করবে? তাহলে দেখো, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ। তাহলে আমি যদি একটা বৃত্ত ধরি এরকম, তাহলে মন দিয়ে শুনবে, এটা হচ্ছে, এইখান থেকে উপরটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত, এইটা হচ্ছে আমাদের কি বলো? অর্ধবৃত্ত। ঠিক না ভুল? তাহলে এইটা যদি অর্ধবৃত্ত হয় উপরেরটা, তাহলে এইটা হচ্ছে অর্ধবৃত্তাংশ। অর্ধবৃত্তাংশ তার মানে এর উপরে যদি আমি কোণ আঁকি, তাহলে এইটা কত হবে বলো? 90 ডিগ্রি হবে। বললো স্যার ঠিক কথা, মানে হচ্ছে সমকোণ হচ্ছে। বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ। ক্ষুদ্রতম বৃত্তাংশ মানে কি? অর্ধবৃত্ত যেটা রয়েছে তার থেকে আরো ছোট করে দিলাম, মানে ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ নিয়ে নিলাম। তাহলে এইখান থেকে কত বড় ছিল? আমি কি করলাম? এইখান থেকে এতটা নিলাম, ক্ষুদ্রতম নিলাম। তখন বলছে যে যে কোণটা হবে, এইরকম যে কোণটা হবে, একটু কালার চেঞ্জ করছি, এই যে কোণটা হবে বলছে কত হবে? দেখো, 90 থেকে নিশ্চয়ই এই কোণটা বড় হচ্ছে, তাই না? এটা যদি এবি দিই, এটাকে যদি আমি সিডি দিই, তাহলে সিডি যে বৃত্তাংশস্থ ওটা ছোট হয়ে গেছে কার থেকে? এবি বৃত্তচাপের থেকে। তাহলে যদি ছোট হয়ে যায়, তার মানে 90 ডিগ্রির থেকে দেখো কোণটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পাওয়া মানে 90 থেকে বড় হচ্ছে। 90 থেকে বড়কে কি বলা হয়? বলবে স্যার একদম সূক্ষ্ম কোণ বলা হয়। সরি সরি, স্থূলকোণ বলা হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? আশা করি বোঝাতে পারলাম আমি। একদম ক্লিয়ার হয়েছে। ঠিক। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? কোশ্চেন নাম্বার 6 দেখো, বলছে 5 3 5 3 9 6 7 রাশিগুলির মধ্যমার মান কত? মধ্যমার মান কত? তাহলে প্রথম কাজ হচ্ছে মধ্যমা বের করতে হলে তোমাদের প্রথম কাজ হচ্ছে ছোট থেকে বড় সাজিয়ে দেওয়া। ছোট থেকে বড় একটু সাজিয়ে নিই। 3 5 6 7 9। তাহলে এখানে কটা রয়েছে বলো? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পাঁচটা যদি থাকে, তাহলে এর মধ্যমান কত হবে? আমাদের অ্যান্সার হবে কি? 6 হবে। জাস্ট মাঝের মানটা 6 হবে। ঠিক আছে? যদি আমি এটাকে কি বলে, থিওরি দিয়ে করি অনেক সময় লাগবে। তোমরা মাঝের মান নিয়ে নেবে, যেহেতু এখানে অড রয়েছে মানে হচ্ছে অযুগ্ম রয়েছে। অযুগ্ম থাকা মানে কি? আমাদের একটা মাঝের যে মানটা হবে ওটাই হবে কি আমাদের মধ্যমার মান। তাহলে অ্যান্সার হবে কত এখানে? 6। নেক্সট কোশ্চেনে যাব। এরপরে সত্য মিথ্যা দেখো কি বলেছে। বলছে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরে সুদ আসল এত টাকা হয়। হিসেব করে দেখবো আমরা এটা হচ্ছে নাকি। যদি হয় তাহলে সত্য হবে। তাহলে 3-এর 1 কি বলেছে? বার্ষিক R/2% সরল সুদের হারে, তাহলে R/2% সরল সুদের হার বলে দিয়েছে, 2p টাকা বলে দিয়েছে, টি বছর বলে দিয়েছে, সুদ আসল। আগে সুদটা বের করাই। আগে এখানে আমরা সুদটা বের করাবো। সুদ কত হবে বলো? বলবে স্যার সুদ হবে PRT/100। পি এখানে কত? 2p। আর আর কত? R/2। টি কত? টি বলে দিয়েছে বাই 100। তাহলে 2 যদি কেটে যায় পড়ে থাকবে উপরে কত? PRT/100। ঠিক। এবারে সুদ আসল বলেছে, এটা তো সুদ পেলাম। তাহলে সুদ
প্লাস আসল মানে সুদ আসল। ঠিক আছে, তাহলে সুদ পেলাম আমি পি আর টি বাই 100 প্লাস আসল, আসল তো বলে দিয়েছি আমাদের 2p। তাহলে 2p প্লাস পি আর টি বাই 100, এটা কি আছে? হ্যাঁ, 2p প্লাস পি আর টি বাই 100 আছে। তাহলে এইটাই কি হবে আমাদের বলো? সত্য হয়ে যাবে। তাহলে আমাদের এটা হবে কি? সত্য। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? যে √3 - 2 এর অনুবন্ধীকরণে √3 + 2 হবে। বলবে স্যার এই কোশ্চেনটা কিন্তু সত্য হওয়া উচিত, কিন্তু আমি বলবো এখানে মিথ্যা হবে। বলে কেন মিথ্যা হবে? কেন? কারণ তোমরা কি লজিক একটু মন দিয়ে শুনবে। √3 - 2 এর যে অনুবন্ধীকরণই হবে না, অনুবন্ধী যে করণী হবে না, এটা কিন্তু হবে 2 - √3। এটা কি হবে বলো? 2 - √3। কেন? আমরা সবসময় জানি করণীর আগের চিহ্ন চেঞ্জ হবে। মন দিয়ে শুনবে। অনুবন্ধী করণী মানে কি? করণীর আগের চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। কিন্তু যদি ভুল করেও তোমরা করণীর পরে, অর্থাৎ কোনো একটা রিয়েল নাম্বার, করণী মানে কি? ইরেশনাল নাম্বার মানে হচ্ছে তোমাকে কি বলছে তাকে? ইরেশনাল নাম্বার। তার মানে যদি আমি সেটাকে বলি যে আহ, মানে অমূলদ সংখ্যা, কিন্তু মূলদ সংখ্যার আগে চিহ্ন চেঞ্জ হবে না। সবসময় অমূলদ সংখ্যার আগে চিহ্ন চেঞ্জ হবে। ঠিক, অমূলদ সংখ্যার আগে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে কি এটা আমি ঠিক লিখলাম অনুবন্ধীকরণে? বলবে স্যার না, ঠিক নয়। কারণ এর আগে চিহ্ন কি চেঞ্জ হবে? বলবে না স্যার, তাহলে -2 - √3 হওয়া উচিত। তাহলে অ্যান্সার কিন্তু এটা কি হবে? ভুল হয়ে যাবে। কেন? এইখানে -2 কে প্লাস করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে, যেটা কিন্তু অনুবন্ধী গড়টির কিন্তু কোনো সংজ্ঞা নয়। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা একবার দেখে নিই। তা 7 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে। তাহলে এরকম একটা আছে, আর এরকম একটা আছে। একটা হচ্ছে 7 সেন্টিমিটার, আর একটা রয়েছে কত? 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? বলে স্যার এটা তো 10 সেন্টিমিটার হওয়া উচিত, এখানে দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার। তাহলে মানে এটা কি করে সত্য হতে পারে? এটাও হবে আমাদের কি? মিথ্যা হয়ে যাবে। বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 4। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন পোস্টের ছায়ার দৈর্ঘ্য ও পোস্টের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে? আচ্ছা, দেখো, সূর্যের উন্নতি কোণ বলে দিয়েছে আমাদের 45 ডিগ্রি। তাহলে একটা পোস্ট রয়েছে, তাহলে পোস্ট যদি এটা, এখানে সূর্য রয়েছে, তাহলে এইটা পোস্ট মানে টা পোস্ট, সি রয়েছে। উন্নতি কোণ বলে দিয়েছে 45 ডিগ্রি, ইয়েস অর নো? 45 ডিগ্রি দিয়েছে। বলছে পোস্টের দৈর্ঘ্য ছায়ের দৈর্ঘ্য সমান হবে। আমি বলবো হ্যাঁ সমান হবে। কেন বলো তো? কারণ 45 যদি বলে দেয়, এটা তো 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি হবে? বলবে স্যার 45 ডিগ্রি, কারণ তিনটা কোণ তো 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে এর যে বিপরীত বাহুগুলো, মানে এই কোণের বিপরীত বাহু এ বি, এই কোণের বিপরীত বাহু বিসি, এই দুটো কি হবে? সমান হবে। তার মানে এটা পোস্টের দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে এটা অ্যান্সার হবে কি আমাদের? সত্য। আশা করি বোঝাতে পারলাম। ঠিক নয়। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে যে 2√6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি, কোশ্চেনটা কোথায়? আচ্ছা, কোশ্চেনটা আমি বের করছি, তোমাদের করে দিচ্ছি। দেখো এখানে কোশ্চেনটা কেটে গেছে। আহ দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির দৈর্ঘ্য হবে 12√6 সেন্টিমিটার। তাহলে আমাদের দুটো ঘনক আমাকে পাশাপাশি রাখতে বলছে। ঠিক আছে, দুটো ঘনককে আমি কি করব? পাশাপাশি রাখবো। এটা একটা ঘনক, এরপরে আর একটা ঘনককে আমি কি করব? পাশাপাশি রাখবো। ঠিক আছে, আর একটা ঘনককে আমি আহ পাশাপাশি রাখবো। দেখো এখানে, তাহলে পাশাপাশি যদি রাখি আমি, তাহলে দেখো এইখানে যে এর বাহুর দৈর্ঘ্য 2√6 বলে দিয়েছে, তাহলে এই দিকের বাহুর দৈর্ঘ্য কত হবে? 2√6 হয়ে যাবে। তাহলে দুটো যদি আমি যোগ করি, 2√6 প্লাস 2√6 হলেই তবে গিয়ে পুরো যে আয়তঘনটা হবে, দুটো ঘনক যদি পাশাপাশি রেখে দাও, দুটো লুডুর ছক্কাকে পাশাপাশি রেখে দাও, তার মানে ওটা পুরোটা কিন্তু আয়তঘনক হয়ে যাবে। মানে যে কোনো একটা বাহু, দুটো যে বাহু, দুটো বাহু কি হয়ে যাবে? একসঙ্গে যুক্ত হয়ে আয়তঘনের দৈর্ঘ্য হয়ে যাবে।
তাহলে 2√6 প্লাস 2√6 কত হবে বলো তো? 4√6 হয়ে যাবে, কিন্তু এখানে আছে কত অপশানে? 12√6 রয়েছে, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের মিথ্যা হয়ে যাবে। ছয়ের দাগে আরো একটা কোশ্চেন রয়েছে, তুলা হয়নি এখানে। বলছে 5, 7, 12 এরকম রয়েছে, দেখো 5, 7, 12, 16, 11, 12, 7, 8, 12, 3 এইগুলো রয়েছে। বলছে রাশিগুলির সংখ্যাগুরু মান কত হবে? তাহলে সংখ্যাগুরু মান তোমাদের কিন্তু আমি কি শিখিয়েছিলাম, মনে পড়ছে? সংখ্যাগুরু মান মানে কি, ছোট আগে লেখো 5 কবার আছে? 5 দেখলাম একবার, একবারই আছে। আচ্ছা, 7 কবার আছে? 7 একবার, দুবার আছে, তাহলে 7 দুবার আছে। তারপরে কি আছে? 12, 12 কবার আছে? 12 রয়েছে একবার, দুবার, তিনবার রয়েছে, তাহলে 12 তিনবার রয়েছে। আচ্ছা, 16, 16 দেখছি একবার রয়েছে, 8 দেখছি একবার রয়েছে, 3 একবার রয়েছে, 11 একবার রয়েছে, তার মানে সব থেকে বেশি বার রয়েছে কিন্তু 12। এখানে দেখো সংখ্যাগুরু মান 7 দিয়েছে, কিন্তু সংখ্যাগুরু মান হবে কত? 12, কারণ 7 দুবার রয়েছে, 12টা তিনবার রয়েছে, এটাও হবে কিন্তু আমাদের মিথ্যা। তাহলে দেখো আমরা কিন্তু সত্য মিথ্যাও কমপ্লিট করে দিলাম। ঠিক, তো নেক্সট আমরা 4 নম্বরের কোশ্চেন, 4-এর দাগের কোশ্চেন অর্থাৎ 2 নম্বরের যত প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে 2 নম্বরের। প্রথম প্রশ্ন রয়েছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার হার সুদে কিছু টাকা 1 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে হিসেব করতে বলছে। দেখো 4-এর 1, খুব ইজি কোশ্চেন রয়েছে। দেখো বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা, তাহলে আমি কি জানি কত চক্রবৃদ্ধি হার সুদে? আমি যদি ধরে নিই যে চক্রবৃদ্ধি সুদের হার 8%, কিছু টাকা মানে আসল যদি আমি কি ধরে নিই? পি টাকা ধরে নিই, তবে 1 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে? বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 1 বছরে দ্বিগুণ হবে, মানে সময় যদি আমি বলো এন যদি আমি 1 বছর নিই, তাহলে চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে বলো? সমূল চক্রবৃদ্ধি কত হবে? পি ইন্টু 1 প্লাস আর/100 হোল টু দা পাওয়ার এন এর জায়গায় কত হবে? হোল টু দা পাওয়ার 1 হবে। এবং এই টাকাটা বলে দিয়েছে পি ইন্টু 1 প্লাস আর/100 হোল টু দা পাওয়ার 1 সমান কিছু টাকা পি 1 বছরের দ্বিগুণ হলে, তাহলে এইটা হচ্ছে সুদ প্লাস আসল, এবং 1 বছর রেখেছি দ্বিগুণ মানে বলছে দেখো 2p হলে, তাহলে পি যদি আমি এখানে কেটে দিই, তাহলে 1 প্লাস আর/100 সমান হবে 2। ওকে। আচ্ছা, কত বছরে তার 4 গুণ হবে? আমি জানি না কত বছর, আমি যদি ধরে নিই যে ধরি টি বছরে 4 গুণ হবে, তাহলে টি বছরে 4 গুণ হবে যদি আমি ধরে নিই, তাহলে বলো এখানে পি ইন্টু 1 প্লাস আর/100 হোল টু দা পাওয়ার টি, টি বছরে বলেছি, সমান 4 ইন্টু পি। কেন 4 গুণ হবে বলে দিয়েছে, মানে 4 ইন্টু পি তো হবে। ইয়েস অর নো? তাহলে এইখানে আমি যদি পি কেটে দিই, তাহলে পড়ে থাকবে বলো 1 প্লাস আর/100 হোল টু দা পাওয়ার টি সমান 4। দেখো 1 প্লাস আর/100 কিন্তু আমাকে দেওয়া রয়েছে এখানে, সেটা হচ্ছে 2 দেওয়া রয়েছে, তাহলে এই 1 প্লাস আর/100 এর জায়গায় আমি 2 লিখতে পারি, তাহলে 2 টু দা পাওয়ার টি সমান লিখতে পারি না 4, তাহলে 2 টু দা পাওয়ার টি সমান লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে দুদিকে দেখো নিধান সমান আছে, তাহলে টি সমান আমি 2 লিখবো। তাহলে অ্যান্সার হবে কি বলতো? 2 বছর পরে, টি বছর পরে আমি লিখেছিলাম 4 গুণ হবে, তাহলে অ্যান্সার হবে 2 বছর পরে ওই টাকা 4 গুণ হবে। আশা করি আমি বোঝাতে পারলাম, খুব সহজ কোশ্চেন ছিল, কিছু না, জাস্ট চক্রবৃদ্ধি সুদের আমি সূত্রটা কাজে লাগিয়েছি, ব্যাস সেইটুকু কাজ হয়ে গেছে, তাতেই কমপ্লিট হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে। কোশ্চেন নাম্বার 2 বলছে,
একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত বলে দিয়েছে। বছরের শেষে 3700 টাকা লাভ হলে অ্যান্টনি কত টাকা পাবে? তাহলে এটা হচ্ছে অংশীদারি কারবারের কোশ্চেন, তাই না? অংশীদারি কারবারের কোশ্চেন। তাহলে দুয়ের দাগের বলছে সমীর, ইদ্রিস এবং অ্যান্টনি। তাহলে সমীরকে এস ধরলাম, ইদ্রিস আই ধরলাম এবং অ্যান্টনি, এদের মূলধনের অনুপাত দিয়ে দিচ্ছে বলো 1/6 অনুপাত 1/5 অনুপাত 1/4। তাহলে এটাকে যদি আমি পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসি, আমাদের রুল কি ছিল বলো, যে লসাগু করব, হরগুলোর লসাগু করব। 6, 5, 4-এর লসাগু করলে কত হবে? 6, 5, 4-এর লসাগু করলে কত হবে? 2, 3-এ 6, 2, 5, 2, 2-এ 4, পাচ্ছি ওদের 5, 2-এ 10, 3-এ 30, 2-এ 60। এই 60কে কি করব, সবগুলোকে গুণ করে দেবো। 1/6 গুণিতক 60, 1/5 গুণিতক 60, 1/4 গুণিতক 60। ঠিক? কাটাকাটি করলে কত হবে? 6, 10-এ 60, 12, 5-এ 60, 4, 15-য় 60। তাহলে পাচ্ছি আমি 10:12:15। ইয়েস অর নো? বছরের শেষে এত টাকা লাভ হবে, অ্যান্টনি কত পাবে? তাহলে দেখো, অ্যান্টনি যে পাবে, এ পাবে, এ কত আছে বলো আনুপাতিক ভাগার? এর আনুপাতিক ভাগার হবে যে স্যার, এ মানে হচ্ছে 15 রয়েছে, অ্যান্টনি শেষে রয়েছে, তাহলে 15 এদের তিনটার যোগফল মানে হচ্ছে 15, 12, 27, 10, 37 গুণিতক মোট লাভ মানে 3700। এটাই হবে আমাদের অ্যান্টনি পাবে। ইয়েস অর নো? এটাকে কাটাকাটি করলে 37, 100, তাহলে 1500 টাকা হবে এখানে সঠিক উত্তর। অর্থাৎ অ্যান্টনি পাবে কি? 1500 টাকা। আশা করি বোঝাতে পারলাম। তো নেক্সট কোশ্চেনে যাব। একটু মন দিয়ে দেখবে, আর যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে। প্রথমে একবার ব্যাক করে দেখে নাও, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন কোশ্চেনটা তোমাদের প্রবলেম হচ্ছে। আমি ওই কোশ্চেনটা কিন্তু পার্টিকুলার নেক্সট ভিডিও শুরুর আগে তোমাদের আমি বলে দেবো। ওকে? কোশ্চেন নাম্বার 3 বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লেখো। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, যদি আমি ধরে নিই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা ও বিটা, তাহলে বলে দিয়েছে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 14 এবং আলফা বিটা বলে দিয়েছে কত বলো? 24। দ্বিঘাত সমীকরণটি যদি আলফা বিটা আমাদের বীজ হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটি হবে, তাহলে দ্বিঘাত সমীকরণটি হবে, বলবে স্যার দ্বিঘাত সমীকরণটি হবে, আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। বারবার বলছি আমি, এগুলো মুখস্থ করে ফেলতে হবে তোমাদের। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত আছে? 14x প্লাস আলফা বিটা কত আছে? 24 সমান 0। এটা কোনো কোশ্চেন হলো? দেখো, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এই কোশ্চেনগুলো কোনো কোশ্চেনই নয়, আর যদি প্র্যাকটিস না করো এগুলো মনে হবে যেন বিশাল বড় কঠিন কোশ্চেন, তাই না? নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমান 0 সমীকরণের একটি বীজ 1 হলে এ এর মান নির্ণয় করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমান 0, একটি বীজ 1 হলে এর মান নির্ণয়। তাহলে দেখো, সমীকরণটির একটি বীজ 1 হলে x সমান 1 সমীকরণটিকে সিদ্ধ করবে, সিদ্ধ করবে। ঠিক না? যদি বীজ হয় তার মানে নিশ্চয়ই ওটা তো এক্স এরই মান, হ্যাঁ কি না? তাহলে আমি যদি বসিয়ে দিই যে এক্স সমান 1 সমীকরণে, তাহলে কত হবে? 1 স্কোয়ার। তাহলে আমি এখানে জাস্ট মানটা বসাবো, কত? 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 সমান 0। তাহলে 1 প্লাস এ প্লাস 3 সমান 0।
এ সমান হবে, এদিকে 1 + 3 4 হবে, এদিকে হলো -4 হবে। তাহলে এ এর মান কত হবে বলো? -4। এটাই হবে সঠিক উত্তর। খুব খুব ইজি ইজি কোশ্চেন গুলো দিয়েছে, ঠিক আছে না? এতটাও জটিল কোশ্চেন কিন্তু এখানে দেয়নি। একটু প্র্যাকটিস করলে কিন্তু এইসব কোশ্চেন তোমাদের কাছে কোনো ব্যাপার হবে না, ঠিক না? তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 5 বলছে যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা বলেছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। তাহলে এরকম একটা বৃত্ত রয়েছে, সমান বৃত্ত কিন্তু, ঠিক না? সমান বৃত্ত রয়েছে, দুটোর কিন্তু সমান, দুটো কিন্তু সমান, এবং তাদের ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 10 সেন্টিমিটার। পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য, সাধারণ জ্যা মানে কি এইখান থেকে এইটা, এটা হচ্ছে সাধারণ জ্যা, এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার বলে দিয়েছে। বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, এইখান থেকে এই দূরত্বটা কত হিসেব করে লিখতে বলেছে। দেখো, আমি যদি এটাকে ও ড্যাশ দিয়ে দিই, দুটো কেন্দ্র ও ড্যাশ দিয়ে দিই, আর এটাকে দিয়ে দিলাম আমি এ বি সরল সাধারণ জ্যা, মাঝখানে একটা বিন্দু দিলাম আমি, যেটাকে আমি কি ধরবো বলো তো? পি নাম দিলাম, এখানে পি নাম দিলাম। জাস্ট এটাই আমার চিত্রটাই দেওয়া রয়েছে। এবারে আমি বের করব কিন্তু ও ড্যাশ সমান কত, মানে এখান থেকে এই দূরত্বটা কত। প্রথম কাজ কি করবে বলো তো? ও এ যোগ করবে আর ও ড্যাশ এ যোগ করবে, বুঝতে পারলে? ও এ এবং ও ড্যাশ এ যুক্ত করে দিবে। তাহলে ও এ ও ড্যাশ এ যুক্ত করলে দেখো এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি আমি। একটা ত্রিভুজ দেখো এ পি ও ত্রিভুজ পাচ্ছি, আর একটা এ পি ও ড্যাশ ত্রিভুজ পাচ্ছি। আচ্ছা, দুটো বৃত্ত তো সমান এখানে, তাই না? দুটো বৃত্ত কি বলতো? সমান, মানে এদের ব্যাসার্ধ সমান। অর্থাৎ এটা হচ্ছে, এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর এটাও কিন্তু 10 সেন্টিমিটার। তাহলে ও ও ড্যাশ এ বির উপর কি হবে বলতো? লম্ব তো হবে। ও ড্যাশ এ বির উপর লম্ব হবে এবং এ বি কে কিন্তু সমান দুভাগে ভাগ করবে, এটা কিন্তু তোমাদের প্রয়োগ ছিল। তাহলে এখানে এই যে ত্রিভুজটা পেয়েছি আমি, এই ত্রিভুজটা দেখো লিখছি আমি, ত্রিভুজ ও এ পি, মানে এই দিকের যে ভেতরের ত্রিভুজ, আমি যদি কালার করি ভালো করে দেখো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি ধরি যে ও এ পি, এর এর কি বলতো? ও পি, ও পি এ, এইটা কিন্তু 90 ডিগ্রি লম্ব হবে, ঠিক আছে? কেন্দ্রবিন্দু আমি দুটি বৃত্ত যদি পরস্পরকে দুটো বিন্দুতে ছেদ করে, তাহলে তাদের কেন্দ্রের যে যোগফল সাধারণ জ্যায়ের উপর লম্ব সমদ্বিখণ্ডক হবে। তাহলে এইটা লম্ব সমদ্বিখণ্ডক হবে। তার মানে এপি, এপি সমান কত হবে বলতো? 12/2 সেন্টিমিটার হবে। কেন? কেন বলবে? কারণ আমাকে সাধারণ জ্যা বলে দিচ্ছে 12 সেন্টিমিটার, মানে এবিটা 12 বলে দিচ্ছে, তাহলে এপি কত হবে? 12/2 সেন্টিমিটার, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে ও এ হচ্ছে 10 সেন্টিমিটার, ও এ সমান 10 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বলো ওপি সমান কত হবে? বলবে স্যার ওপি সমান হবে, ওপি সমান হবে √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতিভুজ মানে কি? এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে ও এটা অতিভুজ হবে। অতিভুজ মানে কত হবে? 10 স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার, ও এপি স্কোয়ার। এপি স্যার 6 সেন্টিমিটার, তাহলে 6 স্কোয়ার, তাহলে √, হবে 100 - 36, মানে √, 64, মানে হচ্ছে 8 সেন্টিমিটার। ইয়েস অর নো? তাহলে 8 সেন্টিমিটার কোনটা পাচ্ছি বলো আমি? ওপি পাচ্ছি। একই বৃত্ত যেহেতু দুটো বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও পি ড্যাশ, ওপি সমান ওপি ড্যাশ হবে, সমান হবে 8 সেন্টিমিটার। তাহলে অতএব ও ও ড্যাশ কত হবে? সরি, ও ড্যাশ পি, ওপি প্লাস ও ড্যাশ পি, বুঝতে পারছো? ও পি ড্যাশ নয়, কারণ এটা ও ড্যাশ পি হবে। তাহলে ও ও ড্যাশ কত হবে? বলবো স্যার 8 প্লাস 8 সেন্টিমিটার, কারণ এইদিকে আর ওইদিকে 8, মানে 16 সেন্টিমিটার হবে আমাদের সঠিক উত্তর। অ্যান্সার কত হবে? 16 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 4।
কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখবো। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে এবি সমান এসি। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে এবি সমান এসি, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথমে একটা আমরা ত্রিভুজ অঙ্কন করব, যেটার নাম দিব আমরা এ বি সি। ওকে, এবি সমান এসি। আচ্ছা, এবি যা হবে এসি, তাই তো আমি লিখে ফেলি এবি সমান এসি। ঠিক, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে এইটাকে আমি ব্যাস করে একটা বৃত্ত আঁকবো। ঠিক, তাহলে এইখানে মধ্যবিন্দু হবে তার কেন্দ্র। ঠিক, তাহলে এইটাকে আমি ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করব, এইভাবে হবে। ঠিক আছে, দেখে নিই একবার আমরা। মোটামুটি এরকম আসবে। ঠিক, এরকম একটা, এটা এবি, এবিসি। এবারে বিসি বাহুকে বলছে ডি বিন্দুতে ছেদ করবে, এটাও কেন্দ্রীয় বৃত্ত। বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে। বিডি 4 সেন্টিমিটার, বিডি মানে এখান থেকে এইটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। বলছে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। সিডি, সিডি মানে হচ্ছে এই বিন্দুটা, এই বাহুটা। অর্থাৎ সিডি সমান কত হবে নির্ণয় করতে বলছে, কিন্তু বিডি আমাদের দিয়ে দিচ্ছে কত, 4 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। ঠিক, তাহলে মন দিয়ে শোনো একটা জিনিস এখানে। যেহেতু এবি সমান এসি বলে দিয়েছে, যেহেতু এবি সমান এসি বলে দিয়েছে, এবং এ যে এ বিটা আমাদের কি বলে দিয়েছে বলতো, এবিটা আমাদের বলে দিয়েছে কি ব্যাস। কারণ ওই বৃত্তের ব্যাস বলে দিয়েছে এবি। ঠিক, তাহলে এবি যদি ব্যাস বলে, আমি ওই এবির মাঝে একটা বিন্দু থাকবে, যেটা কি হবে, ওর বৃত্তের কেন্দ্র হবে। ওই এবির উপরই একটা বিন্দু হবে, যেটা বৃত্তের কেন্দ্র হবে। তাহলে আমি যদি ও এবং ডি যুক্ত করে দিই, ভালো করে দেখবে, ও ডি যদি আমি যুক্ত করে দিই, ঠিক, এবং ও ডি, বিডি কত বলো, 4 সেন্টিমিটার। বিডি 4 সেন্টিমিটার। ও বি আমি জানি, জানি না। ও এ জানি, জানি না। কিন্তু এখানে কিন্তু কোনো রকম ভাবে ওই বৃত্তের ব্যাসের কথা কিন্তু বলে দেয়নি। হ্যাঁ, একটা জিনিস দেখতে পাচ্ছি আমি, দেখো, ওটা যেহেতু এ বি এর মধ্যবিন্দু, কেন, ওটা হচ্ছে কেন্দ্র, ওটা আমি কেন্দ্র ধরেছি। তাহলে ভালো করে লক্ষ্য করো, ও বিডি, এই যে কোণটা, এই কোণটা কার সঙ্গে সমান হবে, ও বিডিটা কার সঙ্গে সমান হবে, ও ডি বির সঙ্গে সমান হবে। বলবে স্যার কেন, কেন, দেখো, ও বি এবং ও ডি একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক না। যেহেতু ও বি সমান ও ডি, হ্যাঁ কি না, ও বির সঙ্গে ও ডি যদি আমাদের সমান হয়, তার মানে এর বিপরীত কোণটাও আমাদের সমান হবে। এবারে যেহেতু আমাদের এটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছিল, এবি সমান এসি বলে দিয়েছিল না, তাহলে এবি সমান এসি যেহেতু বলে দিয়েছে, সেখান থেকে আমি লিখতে পারি কোণ এবিসি সমান কোণ এসিবি। এস অর নো, কোণ এবিসি সমান কোণ এসিবি লিখতে পারি। যেহেতু এবি এসি সমান, তাহলে এবির বিপরীত কোণ এসি, আর এসির বিপরীত কোণ এইটা, এটা কি হবে, সমান হবে, বি কোণটা। তাহলে এই দুটো আমাদের সমান পেলাম। ইয়েস অর নো, যদি দুটো আমি সমান পাই, এই দুটো থেকে আমি লিখতে পারি, অতএব দিয়ে দেখো, কোণ ও ডিবি সমান কোণ এ সিবি। কেন বলো তো, কারণ ওবিডি, ওবিডির সঙ্গে সমান ওডিবি, ওবিডির সঙ্গে সমান ওডিবি। আবার ও বিডি মানেই তো এবিসি, আবার এবিসির সঙ্গে সমান এসিবি। তাহলে এর সঙ্গে এটা সমান, আবার এর সঙ্গে এটাও সমান, তার মানে এর সঙ্গে এটা সমান হবে। তাই আমি লিখতে পারি ওডিবি আর ও সি এসিবি, এই দুটো কি হবে, সমান হবে। তাহলে এই দুটো যদি সমান হয়, দেখো, এইখান থেকে আমি পাচ্ছি, ভালো করে লক্ষ্য করো, ওডি সমান্তরাল এসি। বলবে স্যার কেন,
তাহলে ওডি এসির সঙ্গে যদি সমান্তরাল হয়, কেন হচ্ছে, কেন? কারণ দেখো, এই কোণটা সমান। কোন কোণটা আরেকবার আমি দেখাচ্ছি। এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, বুঝতে পারছো? তাহলে এই দুটো কোণ যদি আমাদের সমান হয়ে যায়, তাহলে এই দুটো কোণ সমান হয়ে যাওয়া মানে সরল রেখা দুটো নিশ্চয়ই সমান্তরাল হবে, দিলে তো অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে আমাদের এটা কি হবে? সমান্তরাল হবে, ওডির সঙ্গে এসি সমান্তরাল হবে। এবারে এই অ্যান্সারটা আমি এইদিকে করে দিচ্ছি, একটু ভালো করে দেখো। এই অ্যান্সারটা কিন্তু আমি এইখানে করছি। তারপরে দেখো ভালো করে, এরপরে এই যে ও বিন্দুটা, ওটা এ বি এর কি বলতো মধ্যবিন্দু, হ্যাঁ কি না? ওটা এ বি এর মধ্যবিন্দু। আচ্ছা, এবার এবং ত্রিভুজ বি এ সি এর এসি সমান্তরাল ওডি পেলাম না? এ বি সি এর এসিটা ওডির সঙ্গে সমান্তরাল পেলাম, এবং ওটা কি হচ্ছে? মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে তাহলে ডি বিন্দুটি বিন্দুটি বিসি এর মধ্যবিন্দু হবে। বলবে স্যার কেন? আমি বলবো যে তোমরা একটা কিন্তু সূত্র পড়েছিলে, কি সূত্র পড়েছিলে বলো তো? একটা উপপাদ্য পড়েছিলে যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা তৃতীয় বাহুকে, সমান্তরালভাবে অঙ্কিত সরলরেখা তৃতীয় বাহুকে সমান দুভাগে বিভক্ত করবে। ঠিক আছে? তার মানে বলতে চাইছি কোনো একটা, এইটা এইরকম পড়েছিলে মনে করো তোমরা, এরকম পড়েছিলে মনে করো। এই দেখো, একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখা দ্বিতীয় বাহুকে সমান দুভাগে বিভক্ত করবে, কারণ এটা এর মধ্যবিন্দু দিয়ে যদি যায়, এটাও কিন্তু এর সমান্তরাল যদি হয়, তাহলে এটাও কিন্তু, এইটাও কিন্তু এই পুরো বাহুর মধ্যবিন্দু হবে, তাই না? তাহলে ডিটা বিসি এর মধ্যবিন্দু হবে, ডি বিন্দুটি বিসি এর কি হবে বলো? মধ্যবিন্দু হবে। অতএব বিডি সমান হবে ডিসি। আবার বিডি বলে দিয়েছে কত? 4 সেন্টিমিটার, প্রথমেই বলে দিয়েছে। তাহলে ডিসি সমানও হবে 4 সেন্টিমিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। খুব কনসেপচুয়াল কোশ্চেন ছিল, কিন্তু বাবু এই কোশ্চেনগুলো করে আসতে হবে, তাই না? এইরকম কোশ্চেন কিন্তু একটা দুটো তোমাদের থাকবেই থাকবে, তোমাদের কিন্তু করে আসতেই হবে। তার জন্য এখনো সময় আছে, প্র্যাকটিস করো। এমন কিছু নেই, ভয়ের কোনো কারণ নেই, জাস্ট প্র্যাকটিস করলে কিন্তু হবে। এতটা ভয়ের কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না, তাই না? একটু প্র্যাকটিস করো, দেখবে অনায়াসে করতে পারবে তোমরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 7, 7-এর দাগের কোশ্চেন কি বলেছে দেখো। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বিএডি 65 ডিগ্রি, এ বি ডি 70 ডিগ্রি, বিডিসি 45 ডিগ্রি হয়, তবে এবিসি এর মান নির্ণয় করো। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, বিএডি, বিএডি এইটা 65 ডিগ্রি, এবিডি, এবিডি এটা বলে দিয়েছে 70 ডিগ্রি, বিডিসি, বিডিসি 45 ডিগ্রি। এবিসি কত হবে? এ বি সি মানে এই পুরোটা কত হবে? তাহলে বলো এখানে কোণ বিসিডি কত হবে? বলবে স্যার বিসিডি হবে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। কেন? কারণ
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে এটা বাদ দিয়ে দিলে এইটা বিপরীত কোণ পেয়ে যাব, মানে 5 7 1 8 115 ডিগ্রি। ওকে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 115 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে কোণ ডিবিসি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। কেন? কেন দেখো, এটা যদি 115 হয়, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটো যদি যোগ করে 180 থেকে বাদ দিই তাহলে এটা পেয়ে যাব, যেটা আমি লিখেছি ডিবিসি। তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা হবে তোমার 160 20 ডিগ্রি, এটা পেয়ে গেলাম 20 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি কত হবে, 70 প্লাস 20 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। কেন, পুরোটা যদি বের করতে চাই এদিকে 70 ছিল দেওয়া, এটা পেলাম, তাহলে দুটো যোগ করলে অ্যান্সার হবে কত, 90 ডিগ্রি। কার মান চেয়েছে বলো, এ বি সি, এ বি সি। আচ্ছা, এবিডি তোমার, এবিডি কত বলে দিয়েছে, এবিডি বিএডি 65, এবিডি এবিডি এটা বলে দিয়েছে আমাদের 70। ঠিক আছে, অ্যান্সার ভুল দেওয়া আছে এখানে, ছেড়ে দাও। কোশ্চেন নাম্বার 8 বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার, শঙ্কুটির ব্যাসার্ধ কত? তাহলে লম্ববৃত্তাকার একটা শঙ্কু রয়েছে, উচ্চতা বলে দিয়েছে 12 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার। আচ্ছা, এবং আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেন্টিমিটার, শঙ্কুটির ব্যাসার্ধ কত? আমি শঙ্কুটির ব্যাসার্ধ আর ধরে নিই, শঙ্কুটির ব্যাসার্ধ যদি আর একক ধরে নিই, মানে 8 সেন্টিমিটার ধরে নিই, তাহলে আয়তনের সূত্র কি হবে, আয়তনে কি বলবে স্যার, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তন, এটা বলে দিয়েছে 100 পাই, তার মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মান কিন্তু আমাকে বলে দিয়েছে 12 সেন্টিমিটার, তাহলে 12 সমান 100 পাই, পাই পাই কাটবো, 3 4 এ 12, 4 25 100, তাহলে আর স্কোয়ার পাচ্ছি কত আমি 25, মানে আর পাবো আমি কত 5, √25 মানে কত 5। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ নেগেটিভ তো হতে পারে না, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। ইয়েস অর নো, হবে 5 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলছে দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে দুটি লম্ব বৃত্তাকার চোঙ রয়েছে, উচ্চতার অনুপাত মানে একটা 1 হলে আর একটা একটু ডবল হবে পুরো, ঠিক আছে, এবং তাদের পরিধির অনুপাত বলেছে 3:4, তাহলে এর উচ্চতা মানে এর যদি উচ্চতা h1 ধরি, এটাকে যদি h2 ধরি, এদের অনুপাত বলে দিচ্ছে কত, 1:2। পরিধির অনুপাত, ভূমির পরিধি মানে হচ্ছে কত বলো, আমি যদি এদের ব্যাসার্ধ একটাকে r1 ধরে নিই, একটাকে r2 ধরে নিই, তাহলে 2 পাই r1 অনুপাত 2 পাই r2 সমান বলে দিচ্ছে 3:4। তাদের আয়তনের অনুপাত, তাহলে এইখান থেকে আমি লিখতে পারি এটাকে বলো h1/h2 সমান 1/2 লিখতে পারি না, আর এখান থেকে 2 পাই কেটে দিলে r1/r2 সমান লিখতে পারি না 3/4, বলবে স্যার ইয়েস। তাহলে আয়তনের অনুপাত, এর আয়তন কি হবে বলো, এর আয়তন, এদের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই r1 স্কোয়ার h1
অনুপাত পাই r2 স্কোয়ার h2। এইটাকে পাবো আমি, বলো, পাই তো কেটে যাবে, অনুপাত মানে কি ভাগ, তাহলে r1 স্কোয়ার h1 বাই r2 স্কোয়ার h2। তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার লিখতে পারি r1 বাই r2 এর হোল স্কোয়ার, এটা হয়ে গেল, আর ইন্টু h1 বাই h2। তো স্যার ঠিক কথা। আর r1 বাই r2 মানে কত আছে, এটা r1 কত হচ্ছে 3/4 এর হোল স্কোয়ার ইন্টু h1/h2 আছে হাফ, তাই না? তাহলে হবে 9, 3 3 9, নিচে হবে 4 4 16 গুণিতক 2 মানে হচ্ছে 32। তাহলে আমি পাচ্ছি কত অনুপাত 9:32। এটাই হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 10 বলছে যে tan 4 থিটা tan 6 থিটা সমান 1। কি বলেছে? tan 4 থিটা tan 6 থিটা সমান 1, sin 10 থিটা এর মান কত? তাহলে আগে থিটা বের করব আমরা। tan 4 থিটা সমান 1/tan 6 থিটা মানে কি বলো, cot 6 থিটা হয়ে যাবে না? তাহলে tan 4 থিটা সমান cot 6 থিটাকে লিখতে পারি আমি tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। বলবে স্যার ঠিক, কেন 90 - 6 থিটা করলাম? বলবে স্যার আমরা তো জানি যে tan 90 - থিটা মানে হচ্ছে cot থিটা, ইয়েস অর নো? tan 90 - থিটা মানেই তো cot থিটা, tan 90 - থিটা মানে এখানে 6 থিটা, তাহলে এইটাকে ভাঙলে হবে উপরেরটা cot 6 থিটা। বললো স্যার ঠিক, তাহলে এখান থেকে আমি দুদিকে ট্যান রয়েছে, ট্যান তুলে 4 থিটার সমান লিখতে পারি না 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এবারে 6 থিটা এদিকে এলে 4 থিটার সঙ্গে যোগ হয়ে কত হয়ে যাবে 10 থিটা। 10 থিটার সমান হচ্ছে ট্যান নয় টেন, টেন থিটা 10 থিটা সমান হবে 90। তাহলে থিটা পাচ্ছি আমি কত বলো, 10 9 90, মানে থিটা পাচ্ছি আমি 9। থিটা কত পাচ্ছি আমি 9 ডিগ্রি। তাহলে থিটা আমি পেয়ে গেলাম 9 ডিগ্রি। তাহলে এবারে চেয়েছে আমাকে কি বলতো, কোশ্চেনটা চেয়েছে যে এটা বের করাও যে sin 10 থিটা বের করা, sin 10 থিটা। তাহলে sin 10 থিটা তো 90 হবে, sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির ভ্যালু কত? স্যার এটা তো 1 হবে। তাহলে অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে, টেনশনের কোনো কারণ আছে কি? নেই। নেক্সট কোশ্চেনে যাব। লাস্ট দুটো কোশ্চেন রয়েছে দেখো। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? বলছে cos থিটা প্লাস sec থিটা সমান 2 হলে cos টু দা পাওয়ার এই দুটো সমান কত হবে? কি বলেছে বাবু? cos থিটা প্লাস sec থিটা। এই কোশ্চেন গুলো বলো তো বেশি আসে কিন্তু মনে রাখবে। তাহলে cos থিটা sec থিটাকে লিখতে পারি 1/cos থিটা, ইয়েস অর নো? সমান 2। এটাকে লসাগু করলে লিখবো cos স্কোয়ার থিটা প্লাস 1, নিচে cos থিটা থাকবে, এদিকে 2 cos থিটা হয়ে যাবে। ঠিক, তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 সমান কত হবে? 0 হবে না? হ্যাঁ কি না? 0 হবে। তাহলে 0 যদি হয়, তাহলে বলো আমাকে এখানে cos থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0 লিখতে পারি? বলবে ঠিক, কেন? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে 0 হলে a মাইনাস b এর হোল স্কোয়ার হবে। তাহলে cos থিটা মাইনাস 1 সমান 0 লিখতে পারি, তার মানে cos থিটা সমান 1 লিখতে পারি, তার মানে cos থিটা সমান cos 0 লিখতে পারি, তার মানে থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি, ইয়েস অর নো? থিটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয়, বলবে স্যার থিটা যদি 0 ডিগ্রি হয় আমাদের আর কোনো তো টেনশন নেই, কেন? জাস্ট ভ্যালুটা বসাবো, অ্যান্সার করব। দেখো যেটা চেয়েছে আমাকে, কি চেয়েছে? কি চেয়েছে বলো? কস, পৃথিবীর যত বড় নাম্বার দিক না কেন কোনো টেনশন থাকবে না, কস টু দা পাওয়ার 2025 থিটা সাইন টু দা পাওয়ার 2025 থিটা সমান কত বলেছে? তাহলে কস, এটা মানে কি কস থিটা এর 2025 প্লাস সাইন থিটা এর
টু দা পাওয়ার 2025। বলবে স্যার একদম ইজি। তাহলে কস থিটা কত? কস থিটা কত বেরিয়েছে? 1। জাস্ট কস থিটার, সরি, থিটা কত বেরিয়েছে? 0। তাহলে এটা হবে কস 0 হোল টু দা পাওয়ার 2025। আচ্ছা, সাইন কত বেরিয়েছে? সাইন কত বেরিয়েছে? এটাও কত বেরিয়েছে বলো? 0 বেরিয়েছে, তাই না? সাইন 0 বসাবো, হোল টু দা পাওয়ার 2025। বলে স্যার কস জিরোর মান তো 1 জানি, তাহলে 1 টু দা পাওয়ার 2025। সাইন জিরোর মান 0 জানো, 0 টু দা পাওয়ার 2025। ঠিক না? তাহলে এখান থেকে পরে 1 টু দা পাওয়ার যতই হোক না কেন সেটা একই হবে, 0 টু দা পাওয়ার এটা হলে কি হবে? এটাও 0 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু 1। ইয়েস অর নো? আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। কত দাগ হলো এটা? 11 দাগ। 11 দাগের অ্যান্সার কত হচ্ছে? 11 দাগের অ্যান্সার হবে 1। ঠিক? তাহলে 11 দাগের অ্যান্সার কত হচ্ছে বলো? 11 দাগের অ্যান্সার হবে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইয়েস অর নো? বুঝতে পেরেছো? দেখো আরেকবার বলে দিচ্ছি আমি। cos থিটা প্লাস sec থিটা সমান 2 আছে। sec থিটাকে আমি এইভাবে লিখেছি 1 বাই cos থিটা লিখতে পারি। এবারে cos থিটা যদি লসাগু হয় তাহলে cos স্কোয়ার থিটা প্লাস 1 বাই cos থিটা সমান 2 হবে। তাহলে 2টা, 2 এর সঙ্গে নিচে cos থিটা যদি গুণ হয়ে যায় 2 cos থিটা হয়ে যাবে। cos থিটাকে আমি সমান চিহ্নে বাম দিকে নিয়ে এসেছি, তাহলে বাম দিকে নিয়ে এলে মাইনাস 2 cos থিটা হয়ে যাবে। প্লাস 1 যেমন ছিল আছে, cos স্কোয়ার থিটা যেমন ছিল আছে সমান 1। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার কি a মাইনাস b এর হোল স্কোয়ার সমান 1। তাহলে cos থিটা মাইনাস 1 সমান 0 লিখতে পারি, যেহেতু দুদিকে এদিকে 0 রয়েছে। cos থিটা সমান 1। cos কততে 1 হয়? cos 0 ডিগ্রিতে কি হয়? 1 হয়। তাহলে cos 0 যদি 1 হয়, থিটা সমান কত বেরিয়ে গেল আমাদের? স্যার 0 ডিগ্রি বেরিয়ে গেল। তাহলে 0 ডিগ্রি যদি বেরিয়ে যায়, আছে কত? cos টু দা পাওয়ার 2025 থিটা আর sin টু দা পাওয়ার 2025 থিটা, হ্যাঁ কি না? তাহলে cos টু দা পাওয়ার 2025 মানে cos থিটা এর হোল টু দা পাওয়ার হয়ে যাবে sin থিটার, cos থিটা মানে cos 0, sin 0, cos 0 মানে 1 টু দা পাওয়ার 2025, sin 0 মানে 0 টু দা পাওয়ার 2025। তাহলে অ্যান্সার হবে কত আমাদের? 1। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট এবং লাস্ট, মানে আজকের লাস্ট কোশ্চেন, তাই না? আজকে লাস্ট কোশ্চেন একবার আমরা সুন্দর করে দেখে নিব। ঠিক? তাহলে দেখো বলছে, দেখো ইউআই সমান এক্সআই মাইনাস 35 বাই 10, আর এফআই ইউআই বলে দিয়েছে। এক্স বার কত হবে? তাহলে আমি জানি এক্স বার সমান কি জানি বলো? এক্স বার সমান জানি আমরা, কি জানি বলো? এফআই ইউআই দেওয়া রয়েছে, তার মানে এক্স বার সমান আমরা জানি, কি জানি, যে এ প্লাস সাম অফ এফআই ইউআই বাই সাম অফ এফআই ইন্টু এইচ। ইয়েস অর নো? এটা আমরা জানি। এ মানে কি বলতো? কল্পিত গড়। ইউআই এর মধ্যে কিন্তু কল্পিত গড় রয়েছে। তাহলে আমরা কি জানি? ইউআই মানে কি জানি বলো? এক্সআই মাইনাস এ বাই এইচ, এটা জানি না? পড়েছো তোমরা রাশিবিজ্ঞানে। তাহলে এ হচ্ছে 35, তাহলে 35 প্লাস এফআই ইউআই তো জেনে গেছি, 30 দেওয়া আছে, সাম অফ এফআই, এফআই ওয়াই যে সাম অফ এফআই 6 দেওয়া আছে, ইন্টু এইচ, এইচ মানে নিচে আছে, মানে এখানে 10। এটাকে ক্যালকুলেশন করব, 6 5 30, মানে 35 প্লাস 50। তাহলে এক্স বার কত হবে বলো? 85। এটাই হবে আমাদের সঠিক উত্তর। তো আশা করি বুঝতে পারলে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের ডিটেল বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর সবাইকে বলবো সঙ্গে থাকো। তোমাদের পুরো এবিটিএ টেস্ট পেপার ম্যাক্সিমাম যতটা করানো যায় করাবো। ওয়েস্ট বেঙ্গল মানে তোমাদের স্কুলে যে টেস্ট পেপার দিবে সেটাও ম্যাক্সিমাম তোমাদের করিয়ে দিব। তো যদি সঙ্গে থাকো, সাপোর্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভালো লাগলে লাইক করে জানো, খারাপ লাগলেও তোমরা কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও যে ভালো লাগেনি, কোনো প্রবলেম নেই, কিন্তু কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার নেক্সট ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা হবে।
ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।